হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল। আজকে ফিউচার ইনডিফিনাইট টেন্সের উপরে বেস করে কয়েকটি বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে অনুবাদ করব সেটাই তোমরা শিখবে। ফিউচার ইনডিফিনাইট টেন্সটা কি? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে এরকম যদি বোঝায় তাহলে ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ফর্মুলাটা কি? স্ট্রাকচার রুলটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল কিংবা উইল বসাবো, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই অবজেক্ট হবে, অবজেক্ট যদি না থাকে তাহলে তার পরিপূরক অন্যান্য পরিপূরক শব্দসমূহ বা কমপ্লিমেন্ট থাকবে, সেটা আমরা বসাবো। প্রথম বাক্য কী আছে? আমরা আগামীকাল বিদ্যালয়ে যাব। তাহলে প্রথমে এখানে সাবজেক্ট কি হবে? বাংলা বাক্যে এখানে কর্তা আছে আমরা, তাহলে আমরা ইংরেজি কি? উই। উইয়ের পরে কি বসে? আই, উই, এগুলোর পরে শ্যাল বসে। আর ফার্স্ট পারসন আই এবং উইয়ের পরে শ্যাল বসবে, ইউ সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হি, সি এবং দে এগুলোর পরে বা কোনো ব্যক্তির নাম এগুলোর পরে কি বসবে? উইল বসবে। তাহলে উইয়ের পরে কি বসবে? শ্যাল। উই শ্যাল বিদ্যালয়ে যাব। যাব অর্থাৎ যাওয়াটা হচ্ছে মূল ক্রিয়াপদ, তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। স্ট্রাকচার ফর্মুলা অনুযায়ী তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল কিংবা উইল, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু উই ফার্স্ট পারসন তাই আমরা এখানে উইয়ের পরে শ্যাল বসাবো, কারণ ফার্স্ট পারসন আই আর উইয়ের পরে ফিউচার টেন্সে কি বসে? শ্যাল বসে, তাই আমরা উইয়ের পরে শ্যাল বসাবো। উই শ্যাল। এবারে কি হবে? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে যাওয়া ইংরেজি কি? গো। এটা হল মূল ক্রিয়াপদ, তাহলে এটার প্রেজেন্ট ফর্ম গো। তাহলে উই শ্যাল গো। আমরা যাব, কোথায় যাব? টু স্কুল। উই শ্যাল গো টু স্কুল, বিদ্যালয়ে যাব টুমরো। আমরা আগামীকাল টুমরো, উই শ্যাল গো টু স্কুল টুমরো, আমরা আগামীকাল বিদ্যালয়ে যাব। নেক্সট, তুমি একটি কবিতা লিখবে। তাহলে এখানে কর্তা কোনটি? তুমি, এর ইংরেজি ইউ। সাবজেক্ট হলো সাবজেক্ট অনুযায়ী শ্যাল কিংবা উইল, তাহলে ইউটা কোন পারসন? ইউটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো না উইল বসাবো? আমরা উইল বসাবো। ইউ উইল, ইউ উইল। এরপরে আমরা মেন ভার্ব, মেন ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে মূল ক্রিয়াপদ কোনটি? লিখা। তুমি একটি কবিতা লিখবে, তাহলে লিখাটা হলো এখানে মূল ক্রিয়াপদ। লিখা ইংরেজি কি? রাইট। ইউ উইল রাইট, ইউ উইল রাইট, তুমি লিখবে। কি লিখবে? একটি কবিতা। এখানে অবজেক্ট আছে আ পোয়েম। ইউ উইল রাইট আ পোয়েম, ইউ উইল রাইট, তুমি লিখবে আ পোয়েম, একটি কবিতা। পরের বাক্য, সে সাঁতার কাটবে। এখানে কর্তা কোনটি? সে, তাহলে এর ইংরেজি কি? হি। তাহলে সাবজেক্ট হলো, এবারে সাবজেক্ট অনুযায়ী শ্যাল কিংবা উইল বসাবো। হি এর পরে হিটা কোন পারসন? হিটা হলো থার্ড পারসন। আগেই বললাম হি, সি, ইট, দে কোনো ব্যক্তির নাম, এগুলো হলো থার্ড পারসন। এই থার্ড পারসনের ক্ষেত্রে আমরা শ্যাল কিংবা উইলের মধ্যে কোনটা বসাবো? উইল। হি উইল সাঁতার কাটা ইংরেজি কি? সুইম। হি উইল সুইম, হি উইল সুইম, সে সাঁতার কাটবে। পরের বাক্য, তারা আগামীকাল কলকাতা যাবে। এখানে কর্তা কোনটি? তারা। তারা ইংরেজি কি? দে। দের পরে শ্যাল কিংবা উইলের মধ্যে কোনটি বসবে? দেটা হলো থার্ড পারসন, তাই এখানে উইল বসবে। দে উইল, তাহলে মূল ক্রিয়াপদ কোনটি? এরপরে কি বসবে? মেন ভার্ব। মেন ভার্বের প্রেজেন্ট ভার্ব, তাহলে এখানে মূল ক্রিয়াপদ কোনটি? যাওয়া। তারা আগামীকাল কলকাতা যাবে, অর্থাৎ যাওয়াটা এখানে মূল ক্রিয়াপদ। যাওয়া ইংরেজি কি? গো। দে উইল গো, কোথায় যাবে? কলকাতা, টু কলকাতা। কবে যাবে? আগামীকাল, টুমরো। দে উইল গো টু কলকাতা টুমরো। পরের বাক্য কি? নরেন রাত্রে ভাত খাবে। তাহলে এখানে সাবজেক্ট হলো নরেন। নরেন সাবজেক্ট হলো, এবারে যেহেতু এটা থার্ড পারসন তাই আমরা এখানে উইল বসাবো।
নরেন উইল মূল ক্রিয়াপদ কি? খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। নরেন উইল ইট, নরেন খাবে, কি খাবে? ভাত, রাইস। রাইসটা এখানে এই সেন্টেন্সের অবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলে বা অবজেক্ট কাকে বলে, বা সাবজেক্ট অবজেক্ট, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা কিভাবে বার করব, এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, সাবজেক্ট, প্রেডিকেট এবং অবজেক্ট। তোমরা অবশ্যই সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড অবজেক্ট যে ভিডিওটি আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে আমি শেয়ার করছি, তোমরা ওই লিঙ্কে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের সাবজেক্ট অবজেক্ট নিয়ে আশা করছি কোনো সমস্যা থাকবে না। নরেন উইল ইট রাইস, নরেন উইল ইট রাইস, নরেন ভাত খাবে, কখন খাবে? অ্যাট নাইট, রাত্রে। পরের বাক্য, আমি বইমেলায় যাবই। এই বাক্যটি পড়ে আমরা বুঝতে পারছি যে আমি বইমেলায় যাওয়ার সংকল্প নিয়েছি। আগে যে একটা রুল বললাম, ফার্স্ট পারসন আই উইয়ের পরে শ্যাল বসে, বাকি যে পার্সনগুলো আছে অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেগুলোর পরে আমরা কি বসাই? উইল বসাই কোন টেন্সে? ফিউচার ইনডেফিনাইট টেন্স করার সময়। কিন্তু যখনই প্রতিজ্ঞা, সংকল্প, আদেশ কিংবা বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা কি করব? ফার্স্ট পারসনের পরে আমরা কি বসাবো? উইল বসাবো। আবার সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? শ্যাল বসাতে পারি। কিসের জন্য? প্রতিজ্ঞা বোঝানোর জন্য, সংকল্প বোঝানোর জন্য, আদেশ, বাধ্যবাধকতা বোঝানোর জন্য। আই উইয়ের পরে আমরা কি করছিলাম? শ্যাল বসাচ্ছিলাম। বাকি সেকেন্ড এবং থার্ড পারসন অর্থাৎ ইউ, হি, সি, দে বা কোনো ব্যক্তির নাম যদি সেটা সাবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সের শুরুতে রাখি তাহলে সেগুলোর পরে আমরা কি বসাচ্ছিলাম? উইল। কিন্তু এই প্রতিজ্ঞা, সংকল্প, আদেশ, বাধ্যবাধকতা যখন বোঝাবে তখনই কি হবে? ফার্স্ট পারসনের সময় আমরা ফার্স্ট পারসনকে যখন আমরা সাবজেক্ট করব তখন সেগুলোর পরে আমরা কি বসাবো? উইল বসাবো। আর সেকেন্ড এবং থার্ড পারসনগুলোকে আমরা যখনই সাবজেক্ট হিসাবে ব্যবহার করব তারপরে আমরা কি বসাবো? শ্যাল বসাবো। তাহলে আমি বইমেলায় যাবই, তাহলে আয়ের পরে এখানে কি বসবে? উইল, যেহেতু এটা সংকল্প বোঝাচ্ছে। আই উইল ভিজিট দ্য বুক ফেয়ার। পরের বাক্য, তুমি মিথ্যে কথা বলবে না। এই বাক্যটি পড়ে আমরা বুঝতে পারছি এই বাক্যটি আদেশসূচক বাক্য। তাহলে এই বাক্য শুরু করব সাবজেক্ট দিয়ে। সাবজেক্টটা কি হবে? ইউ। যেহেতু বাংলা বাক্যে তুমি আছে এই কারণে আমরা সাবজেক্ট ইউ করলাম। এবারে এই সাবজেক্টের পরে কি বসবে? শ্যাল কিংবা উইল। শ্যাল কিংবা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, কিন্তু যেহেতু এটা আমরা আদেশসূচক বাক্য তৈরি করছি তাই আমরা ইউ এর পরে কি বসাবো? সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সে ইউ এর পরে উইল বসে, কিন্তু যেহেতু এই বাংলা বাক্যটি কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে, অর্থাৎ বাক্যটি আদেশসূচক বাক্য, তাই আমরা ইউ এর পরে উইল বসাবো না, কি বসাবো? শ্যাল বসাবো। ইউ শ্যাল নট। যখনই নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখনই এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে অর্থাৎ অক্সিলারি ভার্ব, সেই ভার্বের পরে আমরা নটটা বসাবো। কখন? যখনই এই অ্যাফারমেটিভ সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করব। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা শ্যাল কিংবা উইলের পরে আমরা নট বসাবো। তাহলে ইউ শ্যাল নট টেল, তুমি বলবে না, লাইজ, মিথ্যা কথা। ইউ শ্যাল নট টেল লাইজ, তুমি মিথ্যা কথা বলবে না। সে আমার আদেশ পালন করবে, অর্থাৎ সে আমার আদেশ পালন করতে বাধ্য। তাহলে এখানে এই বাংলা বাক্যটি কী বোঝাচ্ছে? বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাই আমরা এই যে সাবজেক্টটা আছে সে, এটার ইংরেজি হলো হি, এর পরে সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বসে, কিন্তু আমরা যেহেতু এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাই আমরা হি এর পরে কী বসাবো? শ্যাল বসাবো। হি শ্যাল পালন করা, ইংরেজি কি? পালন করা বা মেনে চলার ইংরেজি হলো ওবে। ওবে মিন্স পালন করা বা মেনে চলা। হি শ্যাল ওবে মাই, আমার আদেশ, মাই অর্ডার্স। এরকমভাবে আমরা বাংলা বাক্য দেখে যদি বুঝতে পারি যে এই ঘটনাটি বা এই কাজটি ভবিষ্যৎকালে হবে, তাহলে আমরা ভার্বের কোন টেন্স করব? ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং এই ফিউচার ইনডেফিনিট টেন্স করার সময় বাংলা বাক্যগুলোকে যখন ইংরেজিতে অনুবাদ করব আমরা সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল বসাবো, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম।
এর মধ্যে আরও একটা বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়টা কি, এই বাংলা বাক্যগুলোর মধ্যে যে বাক্যগুলি আদেশ, বাধ্যবাধকতা, প্রতিজ্ঞা, সংকল্প এরকম যদি বোঝায়, তাহলে সেই বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে অনুবাদ করব তখন সাবজেক্টের পরে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইল বসাবো। আর যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সাবজেক্ট হিসাবে রাখি সেন্টেন্সের শুরুতে, তাহলে সেগুলোর পরে আমি কি বসাবো, শ্যাল বসাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।